স্নেহের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এপিসোড সাজাচ্ছি সেটি হলো তোমাদের বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ের নাম দেখতে পাচ্ছ, দ্বিতীয় অধ্যায় বাঙালি চিত্রকলা। দেখো, বাঙালি চিত্রকলা এই বিষয়টা নিয়ে আজকে আমাদের প্রথম পর্ব। অতএব চলো স্ক্রিনে চোখ রাখো। আগে প্রথমেই গোড়ার কথা দেখে নিই। বাংলার প্রাচীনতম ছবির নিদর্শন বলতে আমরা চিহ্নিত করতে পারি পাল রাজা প্রথম মহিপাল দেবের শাসনের সময় নালন্দা মহাবিহারে লেখা অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা নামের তালপাতার পুঁথির 12টি রঙিন ছবিকে। সময়কাল আনুমানিক 983 খ্রিস্টাব্দ। কিন্তু মনে রাখা প্রয়োজন যে বাঙালির শিল্পচর্চার নিদর্শন এর আগেও চিহ্নিত হয়েছে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে। পাণ্ডুরাজার ঢিবিখুঁড়ে আবিষ্কৃত হয়েছে নানা রকম নকশা আঁকা মৃৎপাত্র। 3000 বছরের প্রাচীন হরপ্পা সভ্যতার সমগোত্রীয় তাম্রপ্রস্তর পর্যায়ের এই সব মৃৎপাত্রের মধ্যেই দুটি এমন মৃৎপাত্র আবিষ্কৃত হয়েছে যেখানে কালো রঙের উপর ধূসর রেখায় আঁকা মাছ, ময়ূর ও সাপ, এবং সেই চিত্রশৈলীতে রীতিমতো পরিশীলনের ছাপ রয়েছে। তবে পাল রাজাদের আমলেই বাঙালি জাতিসত্তার প্রথম বিকাশ ঘটেছিল বলে মনে করা হয়। এ যুগে যেসব ছবি এবং মূর্তি আবিষ্কৃত হয়েছে সেসবের মধ্যে এক নতুন অভিব্যক্তির প্রকাশ লক্ষ্য করা গেছে। পাল ও সেন রাজত্বকালের সঙ্গে সঙ্গেই এই পুঁথিচিত্রের ধারা অবলিপ্ত হয়ে যায়নি, বরং পরবর্তী আরও 200 বছর ধরে তার অস্তিত্ব ছিল। ছবিতে ব্যবহৃত রঙের মধ্যে দেখা যায় হরিতালের হলুদ, খড়িমাটির সাদা, উদ্ভিদজাত গাঢ় নীল, প্রদীপের কালি, সিঁদুর লাল আর নীল ও হলুদের মিশ্রণে তৈরি সবুজ। তবে সাধন সূত্রের ধ্যান অনুসারে দেবদেবীর বর্ণ নির্দিষ্ট হওয়ায় শিল্পীর স্বাধীনতা ছিল সামান্যই, অন্তত রং করার ক্ষেত্রে। ছবির বিষয় প্রধানত ছিল গৌতম বুদ্ধের জীবনের প্রধান প্রধান ঘটনা, যেমন জন্ম, বোধিলাভ, মহাপরিনির্বাণ ইত্যাদি। বুদ্ধের জীবন ও ঘটনাবলী নির্ভর পাল পুঁথিচিত্রে গড়ন ও আকার ক্ষুদ্র হলেও তাদের বৈশিষ্ট্য ক্ষুদ্রচিত্র বা মিনিয়েচার পেন্টিংয়ের মতো নয়, বরং অজন্তা গুহাচিত্রের বৃহতের ধারণায় যেন সেখানে বেশি স্পষ্ট। পাল রাজত্বের সময়ে ব্রাহ্মণ্য ধর্মের পুনর্জাগরণের ফলে সমস্ত ভারতবর্ষ থেকে ধীরে ধীরে অপসৃত হচ্ছিল বৌদ্ধ ধর্ম। পাল রাজারা মহাযানপন্থী বৌদ্ধ হওয়া সত্ত্বেও পরমত সহিষ্ণু ছিলেন। ফলত যে সময় বৌদ্ধ ভাস্কর্য ছাড়াও বিভিন্ন মূর্তিও তৈরি হয়েছে। পাথর ও ধাতুর ভাস্কর্য রচনার ক্ষেত্রে পাল যুগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়। পাল যুগের ভাস্কর্যের ক্ষেত্রে ধর্মীয় চেতনার পাশাপাশি লক্ষ্য করা যায় এক ধরনের ইন্দ্রিয় গ্রাহ্যতা। তবে পুঁথিচিত্রের যে বিশিষ্ট ধারাটির জন্য পাল যুগ বাংলায় শিল্প ইতিহাসে বিশেষ স্মরণযোগ্য, সেই ধারাটি ক্রমশই দুর্বল হয়ে পড়ে একাদশ শতকের দ্বিতীয় ভাগ থেকে। এর কারণ হল বৌদ্ধ ধর্মের প্রাধান্যের ক্রম অবসান। ত্রয়োদশ শতকের সূচনায় তুর্কি আক্রমণের ফলে সাময়িকভাবে বাংলার মূর্তি ও চিত্রকলার অনুশীলন বিলুপ্ত হয়ে যায়। চতুর্দশ শতকের শেষ বা পঞ্চম শতকের শুরুতে সুলতানদের দরবারে নতুন এক ধারার অনুচিত্র অনুশীলন শুরু হয়। এই রীতির উৎস হল পশ্চিম ও মধ্য এশিয়ার অনুসৃত পার্সিক বা ইরানীয় পাণ্ডুলিপি চিত্রকলা। নসরত শাহের দরবারে পার্সিক চিত্রশিল্পের এই ধারা এসে পৌঁছেছিল। নিজামী রচিত ইস্কন্দর নামা গৌড়ের সুলতান নসরত শাহের জন্য 1531 থেকে 32 খ্রিস্টাব্দে হামিদ খান কপি করেছিলেন। এই পাণ্ডুলিপি ছবিগুলিতে পার্সিক চিত্রকলার এক সুপরিণত ঐতিহ্য লক্ষ্য করা যায়। কোরআনের পাতাকে উজ্জ্বল রঙে সজ্জিত করার মধ্য দিয়ে এক ধরনের চিত্রকলার বিকাশ এ সময়ে লক্ষ্য করা যায়। এরই সূত্র ধরে এবং আকবরের আগ্রহে ও আনুকূল্যে সূচনা ঘটে দরবারি মুঘল চিত্রকলার। তবে শিল্পের ইতিহাস থেকে জানা যায় আকবরের আগেই প্রাদেশিক সুলতানদের দরবারে এই ধরনের চিত্রকলা আনুকূল্য পেয়েছিল। এইসব সুলতানদের মধ্যে একজন বাংলার নসরত শাহ। মুঘল চিত্রকলা ভারতীয় চিত্রকলার ইতিহাসের দীর্ঘ স্থান জুড়ে রয়েছে। আকবরের পৃষ্ঠপোষকতা এর বিকাশ, জাহাঙ্গীরের ভালোবাসায় চূড়ান্ত উন্নতি, আর শাহজাহানের স্থাপত্যের প্রতি বিশেষ অনুরাগে এর অবনতির শুরু, এবং ঔরঙ্গজেবের হাতে চূড়ান্ত বিপর্যয়। মুঘল চিত্রকররা এরপর জীবিকার সন্ধানে পাহাড়ি রাজ্যগুলিতে, অযোধ্যার রাজধানী লখনৌতে এবং বাংলার মুর্শিদাবাদে ছড়িয়ে পড়লেন। বাংলার তৎকালীন নবাব মুর্শিদ কুলি খাঁ চিত্রকলার বিশেষ অনুরাগী না হলেও মহরম আর খাজাখিজির উপলক্ষে সমস্ত মুর্শিদাবাদকে আলোকসজ্জায় সাজিয়ে তুলতেন। এই আলোকসজ্জার প্রয়োজনেই দিল্লির শিল্পীরা অভ্রফলকে লণ্ঠন চিত্রণের কাজে নিয়োজিত হলেন। এই লণ্ঠনে অঙ্কন করা হতো লতা, বৃক্ষ, অন্যান্য নকশার অলঙ্করণ এবং দেখা যেত কোরআনের উদ্ধৃতি।
আলীবর্দী খাঁর আমলের কয়েকটি চিত্রকলা থেকে জানা যায় এ সময়ই মুর্শিদাবাদ শৈলী শ্রেষ্ঠ সময়। সিরাজের পর মির্জাফর নবাব হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ কর্মচারীদের আনুকূল্য লাভ করেন মুর্শিদাবাদ শৈলীর শিল্পীরা। মীর কাসিমের সময়ে লখনৌয়ের আগমন ঘটল মুর্শিদাবাদে এবং আবার একই সঙ্গে শুরু হলো পাশ্চাত্য চিত্ররীতির মিশ্রণ। এর ফলে তৈরি হলো কোম্পানি শৈলী নামে এক নতুন শৈলী। ইংরেজ শাসিত ভারতীয় ভূখণ্ডগুলির মধ্যে কোম্পানি শৈলী প্রথম নিদর্শন পাওয়া যায় মাদ্রাজ প্রেসিডেন্সির তাঞ্জোরে। এর কিছুকালের মধ্যে অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে মুর্শিদাবাদের প্রকাশ ঘটল। ধীরে ধীরে এই শৈলী ছড়িয়ে পড়ল কলকাতা, পাটনা, কটক, ছাপরা আর বারাণসী ও লখনৌতে। এরপর 19 শতকের গোড়ায় দিল্লি আর আগ্রাতেও এর প্রসার ঘটল। এইসব ছবিতে ফুটে উঠল এদেশের মানুষের পোশাক, হাটবাজার, যানবাহন, উৎসব এবং মিস্ত্রি, নাপিত, মুচি, দর্জি প্রমুখ খেটে খাওয়া মানুষের জীবনের কথা। কলকাতা ধীরে ধীরে অধিকার করে নিল মুর্শিদাবাদের গুরুত্ব। ভারতে ইংরেজদের বিলাসী জীবনযাপনের খবর ইংল্যান্ডে ছড়িয়ে পড়ার পর যেখানকার কিছু শিল্পী রুটি রুজির প্রয়োজনে এদেশে এসে পৌঁছলেন। এদের মধ্যে কেউ কেউ ছিলেন প্রতিভাবান ও পেশাদার শিল্পী। টিলি কেটল, উইলিয়াম ড্যানিয়েল, জর্জ সিনেরি এই সব শিল্পীদের মধ্যে উল্লেখ্য। এরা সবাই তাদের স্বদেশীয় রীতিতে ছবি এঁকেছেন। শুধুমাত্র কলকাতার ইংরেজরা নন, বাঙালি শিল্পরসিক সমাজেও এদের কদর ছিল। 19 শতকে পাথুরিঘাটায় গোপীমোহন ঠাকুর, বর্ধমানের মহারাজা, পাইকপাড়ার মহারাজা প্রমুখেরা শিল্পকলা সংগ্রহের রেওয়াজ শুরু করেন। এই ধারা ক্রমেই জনপ্রিয়তা লাভ করল। কিন্তু বিলেত থেকে আসা শিল্পীর সংখ্যা নিতান্তই অল্প ছিল বলে কিছু দেশীয় শিল্পী যারা কিছুকাল ইউরোপীয় শিল্পীদের সহকারী হিসাবে কাজ করেছেন তাদের ডাক পড়ল এই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এ দেশীয় শিল্পী যাদের চেতনা পরম্পরায় মুঘল অনুচিত্রের স্রোত তখনও বহমান, তারা ইউরোপীয় আঙ্গিকে হাত পাকাতে শুরু করে তাদের ছবিতে বর্ণ সম্পাতের প্রয়াস নিলেন ইউরোপীয় চিত্রকলার আঙ্গিকে, এবং তখন সে ছবি পাল্টে গিয়ে এক মিশ্র আঙ্গিকের চেহারা নিল এবং এই মিশ্রণটি হয়ে উঠল বাংলার কোম্পানি স্কুলের একটি অন্যরকম বৈশিষ্ট্য। স্থানীয় শিল্পীরা প্রথম দিকে গুয়াশ অথবা অস্বচ্ছ জল রঙে আঁকতেন, পরে তারা স্বচ্ছ জল রঙে ছবি আঁকতে শুরু করেন। ভারতীয় ছবিতে প্রাথমিকভাবে উজ্জ্বল রঙের ব্যবহার করা হতো। পরবর্তীকালে ইউরোপীয় রুচি অনুসারে হালকা নীল, সবুজ বা এই জাতীয় রঙের ব্যবহার শুরু হয়। শক্ত কাঠের ফ্রেম বাদ দিয়ে ইউরোপের সাদা কাগজে ছবি আঁকা শুরু হয়। শিল্পীরা অনেক সময় অভ্রের পাতের উপর বা হাতির দাঁতের উপরও আঁকতেন। সাধারণত দিল্লির শিল্পীরা হাতির দাঁতের উপর আর মুর্শিদাবাদের শিল্পীরা অভ্রের পাতের উপর ছবি আঁকতেন। এই গেল তোমাদের বাংলা চিত্রকলার গোড়ার কথা। পরবর্তী আলোচনার বিষয় বাংলার লোকশিল্প। অভিধানে পট শব্দটির অর্থ চিত্র। লোকশিল্পের একটি অতি প্রাচীন মাধ্যম পট। বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধদেবের জীবনী ও পূর্বজন্ম সংক্রান্ত জাতকের গল্প নিয়ে তৈরি করা পট প্রদর্শন করতেন। কখনো কাপড়ের উপর কাদামাটি, কখনো বা গোবর মিশ্রিত প্রলেপের সঙ্গে আঠা মিশিয়ে জমিন তৈরি করে পট অঙ্কিত হতো। ওই পট নিয়ে শিল্পী নিজে সঙ্গীত পরিবেশনা করতেন। সপ্তম শতকের গোড়ায় রচিত হর্ষচরিতে পটুয়াদের কথা আছে। দ্বাদশ ও ত্রয়োদশ শতকে পট শিল্প বিস্তার লাভ করে। ষোড়শ শতকে চৈতন্যদেবের বাণী প্রচারের জন্য পট ব্যবহৃত হতো। ওই শতকের কবি মুকুন্দরামের কাব্যে পটের উল্লেখ আছে। অনুমান করা হয় গাজীর পটের প্রবর্তনের কাল 15 শতক। প্রায় 1000 বছর আগে থেকেই ঊনবিংশ শতাব্দী পর্যন্ত পটুয়ারা সক্রিয় ছিলেন। কয়েকটি প্যানেলে ক্যানভাসকে ব্যবহার করে পটুয়ারা কোনো কাহিনী ফুটিয়ে তুলছেন। কাহিনীগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ছিল পৌরাণিক অথবা লোকগাথা ভিত্তিক। আমাদের দেশে মূলত বেদে সম্প্রদায়ের লোকেরা গ্রামে গ্রামে ঘুরে গানের সুরে এইসব পটের কাহিনী বর্ণনা করতেন। এইসব গানই পটের গান নামে চিহ্নিত হয়ে আছে। বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে বাংলার মানুষের কাছে বিনোদনের অন্যতম উপাদান ছিল এই পটের গান। গায়নরা গান গাইতেন চণ্ডীলীলা, রামায়ণ, মহাভারত, মহরম, পদ্মাপুরাণ, সত্যপীর, গাজীর পট প্রভৃতি অবলম্বন করে। রাজস্থানে পটচিত্রের চর্চা থাকলেও বিষয় বৈচিত্র্যে তা বাংলা ও উড়িষ্যার পটশিল্পের মতো সমৃদ্ধ ছিল না। পূর্ববঙ্গের গাজীর পট বা সত্যপীরের পট ছিল অনবদ্য। 19 শতকের বাংলায় প্রসিদ্ধি পেল কালীঘাট পট। প্রাচ্য এবং পাশ্চাত্যের চিত্রশৈলী মিশিয়ে এই পট তৈরি হতো এবং এতে প্রধানত হিন্দু দেবদেবীর ছবি চিত্রিত হতো। সমাজের বিভিন্ন বিষয়কে সমালোচনা করে কালীঘাট পটকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক দলিলে পরিণত করতে পেরেছিলেন এই পটশিল্পীরা। সে সময় এই পটশিল্প অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল।
এক আনা মূল্যের বিনিময়ে মানুষ পটগুলি কেনার জন্য ভিড় জমাত। প্যারিসেও কালীঘাট পট বিক্রি হয়েছিল এবং প্যারিসে স্বয়ং পিকাসো এই পট কিনেছিলেন। এই চিত্রশৈলীর প্রভাবও তার কর্মধারায় লক্ষ্য করা যায়। বলা হয় ফার্নান্দ লেজের চিত্রণেও কালীঘাট পটের ছায়া পড়েছিল। মহন্ত ও এলোকেসি এই পট শিল্পের একটি উল্লেখযোগ্য উদাহরণ। আজকের এপিসোড এই পর্যন্তই। আজকের এপিসোড যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা খুব তাড়াতাড়ি তোমার হাতের মধ্যে চলে আসে। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো।